নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প ও কি আমি। বাড়ির কোণের ঠিক ওই ঘরটাই আমার ভয়ের জায়গা। কাছে গেলেই গাটা ছমছম করে, পা যেন আর চলতে চায় না। মনে পড়ে যায় সেদিনের সেই ঘটনাটা। তবে সে কথা বলার আগে আমাদের এই বাড়ির ব্যাপারে একটু বলে নিই। আমাদের এই বাড়িটা প্রায় ১৫০ বছরের পুরনো। এটা ছিল বিখ্যাত লাটু বাবুদের বাড়ি। বাড়ির পাশেই মস্ত বাগান। সেখানে ছিল কুস্তির আখড়া। পালোয়ানেরা এসে কুস্তির প্যাঁচ কষত। আমার বাবা যখন বাড়িটা কেনেন তখন আখড়াটা বন্ধ হয়ে গেছে। বাড়ির দরদালানের পাশ দিয়ে ঘিরে থাকা গোল থামগুলো ইটের দাঁত দেখাতে শুরু করেছে। কড়িকাঠের সাপটে উইয়েরা বেশ দাপটে রাজত্ব করছে। খড়খড়ির পাল্লাগুলো এঁকে বেঁকে গিয়ে খোলা বন্ধের সময় নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করেছে। বাবা একটু সংস্কারের চেষ্টা করেছিলেন, তাতে বাড়ির জীর্ণদশা খানিকটা কাটলেও যৌবন ফেরেনি। একতলা থেকে দোতলায় ওঠা সিঁড়িটা ডান দিকে ফেলে বারান্দা দিয়ে খানিকটা এগোলেই একটা পাম্পের ঘর। ঘরটা বেশ অন্ধকার আর স্যাঁতসেঁতে। ভেতরে একটা চৌবাচ্চা, আর সেই ঘরের মধ্যে দিয়ে যেতে হতো এই ঘরে। মাঝে ছিল বিবর্ণ ভারী সেগুন কাঠের দরজা। সে দরজায় ভারী তালা ঝুলত। আমাদের দৌড় ছিল ওই অতটা অবধি। খেলতে খেলতে অনেক সময় আমরা দরজাটা ঠেলে ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করতাম। তাতে ভেতরের অন্ধকার ছাড়া ঘরের অন্য কোনো পরিচয় পাওয়া যেত না। খানিক বাদে বাদে একটা মশমশ মশমশ আওয়াজ আসতো। কী হতে পারে তা নিয়ে আমরা অনেক গবেষণা করতাম। সেদিনটা ছিল একদম অন্যরকম। রবিবার, স্কুল ছুটি। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। শীত পড়তে শুরু করেছে। গায়ে একটা হালকা কিছু পরে থাকতে হচ্ছে। এমন সময় মামার বাড়ি থেকে খবর এলো দাদুর শরীরটা খুব খারাপ। মা বাবা খবরটা পেয়ে তক্ষুনি বেরিয়ে গেলেন। আমিও হয়তো যেতাম, কিন্তু ওখানে গিয়ে দুষ্টুমি করব ভেবে ওরা আমাকে নিয়ে গেলেন না। বাড়িতে শাসন করার কেউ না থাকলে বেশ ভালো হয়, বিশেষ করে সেটা যদি ছুটির দিন হয়। আমাদের ঘরে একটা সিন্দুক ছিল। তাতে যে বিশাল দামি কিছু ছিল তা নয়। সিন্দুকটার মধ্যে মা নানান ধরনের জিনিস রাখতেন। চাবি থাকতো আলমারির একটা বন্ধ ড্রয়ারে। কোনটা কোথায় থাকে তা সবই আমার নখদর্পণে। তাই সিন্দুকের চাবিটা পেতে বিশেষ সময় লাগলো না। চাবিটা নিয়ে সিন্দুকটা খোলার চেষ্টা করতে লাগলাম। চাবি ঘুরল, কিন্তু ভারী পাল্লা অত সহজে খোলার নয়। আমিও নাছোড়বান্দা। প্রায় আধ ঘন্টা চেষ্টার পরে খুলল পাল্লাটা। সিন্দুকের নিচের দিকে দুটো ভারী ড্রয়ার, স্টিলের ছোট ছোট নানান বাক্স, তাতে কিছু প্যাকেট। আমি বাক্সগুলো ঘাঁটতে শুরু করলাম। কিছু গয়না, আগেকার দিনের কয়েন কিছু, কয়েকটা দামি পেন, বেশ কিছু খাতা কাগজপত্র, আর একটা সবুজ রঙের অনেক পুরনো ডায়েরি। পাতাগুলো প্রায় লালচে হয়ে গেছে। সাবধানে পাতাটা উল্টালাম। হাতের লেখা দেখে মনে হয় কম বেশি কারোর লেখা। তবে পাতা উল্টাতে উল্টাতে ডায়েরিটার মধ্যে থেকে একটা জিনিস খুঁজে পেলাম। সেটা হলো আমারই বয়সী একটা ছেলের ছবি। কেন জানি না, ছবির ছেলেটাকে খুব চেনা মনে হলো। বুক অবধি ছবি, চোখ দুটো ভাবালু, দৃষ্টিটা খুব গভীর, চোখে মুখে কেমন যেন দুঃখের ছাপ। ছবিটা বের করে
সিন্দুকটা তালা বন্ধ করে আবার চাবিটা আগের জায়গায় রেখে দিলাম। অপারেশন কমপ্লিট। ছবিটা ডেস্কের মধ্যে ঢুকিয়ে রাখলাম। সাদা কালো ছবি। এ বাড়িতে তোলা কি? হ্যাঁ, আমাদের বাড়ির সব জানলাগুলোর মতোই একটা জানলা দেখা যাচ্ছে ছেলেটার পিছনে। কিন্তু এ ঘর তো নয়। কোথায় তোলা হতে পারে ছবিটা? এতক্ষণে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। এবার জোরে বৃষ্টি শুরু হলো। খেলার আশা যেটুকু ছিল বৃষ্টির বড় বড় ফোঁটায় সেটাও গেল ধুয়ে। আমাদের বাগান লাগোয়া যে ঘর আছে, বর্ষা এলে সেখানে বেশ লাগে। জোরে বৃষ্টি শুরু হতেই আমি চলে এলাম ওই ঘরটায়, একটা গল্পের বই নিয়ে পড়তে। শুরু করলাম চাঁদের পাহাড়। হঠাৎ চোখ পড়ল সামনের টেবিলে। ওই ছেলেটার সাদা কালো ছবিটা পড়ে আছে। আশ্চর্য, ওটা তো আমার ডেস্কে রেখে এসেছিলাম। এখানে এলো কি করে? ছবিটা হাতে নিতেই শরীরে একটা শিহরণ খেলে গেল। যে ছবিটা দেখেছিলাম তার থেকে এটা একটু অন্য রকম। এতে ছেলেটার হাতগুলো দেখা যাচ্ছে, কেমন যেন সরু সরু হাত, মুখে একটা হাসির ছোঁয়া, চোখ দুটো বড় করে খোলা। হাতে নিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে আরেকটা জিনিস মনে হলো। এটা বোধহয় নিচের তলার সেই তালা দেওয়া ঘরটা। তখনকার মতো ছবিটা সরিয়ে রেখে আবার চাঁদের পাহাড়ে ডুব দিলাম। তখন বিকেল 5টা হবে। বৃষ্টির তখনও বিরাম নেই। মা বাবা এখনও ফেরেননি। চারদিক কেমন যেন ঝিমিয়ে আছে, শুধু ওই বৃষ্টিটা ছাড়া। শীতের বিকেল, বাইরে তাই ইতিমধ্যেই অন্ধকার। লোডশেডিং। ঘরে একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেল রান্নার মাসি। টিমটিমে আলোয় পড়তে বসবো করছি। হঠাৎ মনে হলো ওর থেকে একটা আওয়াজ আসছে, ফিসফিসিয়ে কথা বলার মতো। বাইরের বৃষ্টির শব্দের মধ্যেও সে আওয়াজ স্পষ্ট। হ্যারিকেন নিয়ে উঠে দাঁড়ালাম। চারদিকে আলো ফেলে তাকালাম। না, কেউ নেই। খাট, পাশে ড্রেসিং টেবিল, ওদিকে সিন্দুক, বুককেস, সব যেরকম ছিল ঠিক সেরকমই আছে। কেউ কোথাও নেই। নিচু হয়ে খাটের তলাটা দেখতে গিয়ে মনে হলো আওয়াজটা যেন মেঝের দিক থেকে আসছে। মেঝেতে কান পাতলাম। এবার আরও স্পষ্ট হলো আওয়াজটা। একটা কম বয়সী ছেলের গলা। কথাগুলো শোনা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে যে সে ভয় পেয়েছে আর সাহায্যের জন্য কাউকে ডাকছে। জোরে না, ফিসফিসিয়ে। এ ঘরের ঠিক নিচের ঘরটাই তো সেই তালাবন্ধ ঘরটা। ওখান থেকেই কি আওয়াজটা আসছে? কিন্তু কি করে? ওখানে কে ঢুকতে পারে? ঠিক করলাম একবার ঘরটা দেখতে যাব। চাবি? তা সে তো গণেশদার কাছে। হঠাৎ খেয়াল হলো গণেশদা তো দেশে গেছে। নিশ্চয়ই অন্য কারোর কাছে চাবি রেখে গেছে। রান্নার মাসির কাছে কি? টর্চ নিয়ে পা টিপে টিপে নিচে নেমে এলাম। রান্নার মাসির ঘরের দিকে এগিয়ে গেলাম। পাম্পের ঘরের চাবি পেতে অসুবিধে হলো না। চাবি নিয়ে আস্তে আস্তে পাম্পের ঘরের দিকে এগিয়ে গেলাম। টর্চের আলোয় তালা খুলতে অসুবিধে লাগলো না। তালাটা হাতে নিয়ে দরজাটা ভেতর থেকে ভেজিয়ে দিলাম। টর্চটা এক মুহূর্তের জন্য নেভাতেই বুঝলাম অন্ধকার কত গাঢ়, যেন আমি ওই অন্ধকারে মিশে গেলাম। সঙ্গে সঙ্গে আবার টর্চ জ্বাললাম। ঘরের স্যাঁতস্যাঁতে দেওয়াল, বাঁদিকে জল রাখার চৌবাচ্চা, তাকে ঘিরে খাঁচা মতো করা। রাতের বেলায় সবই
কেমন অন্যরকম লাগে। ডান দিকে সেই ঘরের দরজাটা, সেদিকে টর্চ ফেলতেই চমকে উঠলাম। দরজায় কোনো তালা নেই। তাহলে কি কেউ ওই ঘরে ঢুকেছে? কিন্তু দরজায় তালা নেই দেখে অদ্ভুত একটা অনুভূতি হলো। তাতে খানিকটা অবাক হওয়ার ভাব, খানিকটা ভয়, খানিকটা আনন্দ। ঠেলতেই দরজাটা খুলে গেল। দুধাপ সিঁড়ি পেরিয়েই ঘরের মধ্যে নেমে এলাম। পিছনের দরজাটা খোলা রেখে টর্চের আলোটা সামনে ফেললাম। মাঝের ধুলোর আস্তরণ পেরিয়ে আলোটা গিয়ে আছড়ে পড়ল ঘরের উল্টো দিকের বিবর্ণ দেওয়ালে। একপাশে বেশ কয়েকটা ভাঙা চেয়ার পড়ে আছে। টর্চের আলোটা চারদিকে ঘোরাতে গিয়ে হঠাৎ হৃদস্পন্দনটা থেমে গেল। খানিক দূরে একটা ছোট্ট চেয়ার টেবিল, আর চেয়ারে একটা ছোট্ট ছেলে বসে আছে। সে এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। তার নিষ্পলক দৃষ্টি যেন আমার শরীর ভেদ করে চলে যাচ্ছে। একে আমি ভালো করেই চিনি। অন্তত আজ সকাল থেকে বহুবার এর ছবি দেখেছি। শুধু ছবিতে বুক পর্যন্ত দেখেছি। এখন ছেলেটার প্রায় পুরো শরীরটা আমার চোখের সামনে। রোগা রোগা হাত পা, হাফ প্যান্ট হাফ শার্ট, সোজা জলজলে চোখে টর্চের দিকে তাকিয়ে আছে। আমি যেন কিসের আকর্ষণে ওই চেয়ার টেবিলের দিকে এগিয়ে গেলাম। ছেলেটা অদ্ভুত ক্ষণক্ষণে গলায় বলে উঠল, তুমি কে? তোমার নাম কি? আমার নাম পাপুন। তোমার? তুমি এ ঘরে কি করছো? সদাশিব, আমি এখানে থাকবো না। এটা তো আমার পড়ার ঘর। তা তুমি কে বলো তো? তোমাকে তো এ বাড়িতে কখনো দেখিনি। দেখেছো, আমিও তোমাকে ওই একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। তুমি কি বেড়াতে এসেছো? ছেলেটার সাহস দেখে অবাক হলাম। আমাদের বাড়ি, আর বলে কি না আমি কে? বললাম, আমি তো এখানেই থাকি জন্ম থেকে। আমার বাবা মা থাকে। তা তুমি বেশ দরজা খোলা পেয়ে ঢুকে গেছো, তাই না? আর অন্ধকারে ভূতের মতো বসেই বা আছো কেন? অন্ধকার? তোমার চোখটা গেছে নাকি? আমি তো দিব্যি দেখতে পাচ্ছি। ওই তো টেবিলে আমার মোমবাতি জ্বলছে। এই তো খানিক আগে বুড়িমা মুড়ি দিয়ে গেল খাওয়ার জন্য। একটু থেমে ছেলেটা আবার বলল, তা তুমি ভাই যেই হও, আমার বন্ধু হবে? জানো তো, আমার শরীর খারাপ, আর অসুখটা খুব ছোঁয়াচে। তাই তো ওরা আমাকে এ ঘরে রেখেছে। শুধু মা মাঝে মধ্যে আসে আর কাঁদে। তা তোমার কি হয়েছে? এই দেখছো না, আমার হাত পাগুলো কেমন সরু সরু। অনেক ডাক্তার বদ্যি দেখেছে। ওরা আসে আর কী সব এক গাদা ওষুধপত্র দিয়ে যায়। বাবা মায়ের সঙ্গে ফিসফিসিয়ে কথা বলে। জানি আমার এ অসুখ আর সারবে না। একে তো রিকেট বলে। তা তাই বুঝি? বাহ, তুমি তো অনেক কিছু জানো। তা তুমি তাহলে আমার কাছে আসতে ভয় পাবে না? কি বলো? ওই সুজন, অমল, ওরা আগে রোজ আসতো, এখন আর আসে না। এখন আমি একদম একা। বোধহয় বাড়ির লোকেরা বারণ করে, তাই ওরা আর আসে না। চারদিকটা
টর্চের আলোয় আরেকবার দেখে নিয়ে ছেলেটাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু ওই চেয়ারটার দিকে তাকাতেই গায়ে শিহরণ খেলে গেল। টর্চের আলোটা গদিহীন চেয়ারের কাঠে গিয়ে পড়ল। কেউ নেই, ওখানে পড়ে আছে একটা কঙ্কাল। কোনো রকমে লাফিয়ে সরে এসে দরজার দিকে ছুটলাম। এ কি, দরজাটা তো খোলা ছিল, বন্ধ করলো কে? জোরে ধাক্কা দিলাম, একটু ফাঁক হলো, কিন্তু খুলল না। নিশ্চয়ই বাইরে থেকে কেউ তালা লাগিয়ে চলে গেছে। পাগলের মতো ধাক্কা দিতে থাকলাম। কে তালা লাগালো? আরও জোরে ধাক্কা দিতে শুরু করলাম। আওয়াজে কেউ যদি টের পাইয়ে এদিকে আসে। হঠাৎ মনে হলো কে যেন পাশে এসে আমাকে জোরে ধাক্কা দিল। খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়লাম। মাথাটা প্রচণ্ড জোরে ঘরের মেঝেতে গিয়ে লাগলো। টর্চটা হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। কাঁচ ভাঙার শব্দ পেলাম। একমাত্র যে আলোটুকু ঘরে ছিল সেটাও আর রইল না। শরীরের সমস্ত শক্তি জড়ো করে খানিক বাদে উঠে দাঁড়ালাম। পায়ে মাথায় বেশ লেগেছিল, কিন্তু ভয়ে আর কোনো ব্যথা টের পাচ্ছিলাম না। ঘরটা এখনও অন্ধকার, কিন্তু আমার চোখ শুয়ে গেছে। দিব্যি দেখতে পাচ্ছি একটা লালচে আলো ঘরের চারদিকে ছড়িয়ে। চেয়ারটার দিকে তাকালাম। ছেলেটা এখনও বসে আছে, মুচকি মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে। এরকম দৃষ্টি এতক্ষণ দেখিনি। চোখ মুখে যেন আনন্দের ছাপ। ওর দিকে চোখ রেখে আমি গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দেওয়ালে ভর করে দুটো সিঁড়ির ধাপ পেরিয়ে দরজাটা কোনো রকমে ঠেললাম। সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। আশ্চর্য, তালাটা কেউ খুলে রেখে গেছে। বেরিয়ে এলাম কোনো রকমে। চোখ এখন অন্ধকারে ভালো রকম অভ্যস্ত হয়ে গেছে। স্পষ্ট দেখতে পাচ্ছি পাম্পের ঘরের চৌবাচ্চা, ডান দিকের কল যেন দিনের থেকেও স্পষ্ট। ছুটতে বেরিয়ে এলাম পাম্পের ঘর থেকে। এতক্ষণে নিশ্চিন্ত। উফ, সে কি অভিজ্ঞতা! ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। ভয়ে আমি বাড়ির কাউকে সেদিন কিচ্ছু বলিনি। এত বছর বাদেও ওই ছেলেটার মুখ, ওই চাউনি ভাবলে শিহরণ হয়। মনে হয় আমার জন্য আজও বসে আছে। সেদিন পালিয়ে এসেছি, কিন্তু আর একবার সামনাসামনি হলে ছাড়বে না। আমাদের বাড়িটা গত 2 মাস ধরে ভাঙা হচ্ছে। এখানে নাকি একটা বড় হাউজিং কমপ্লেক্স হবে। বিশাল জায়গা জুড়ে ছিল বাড়িটা, তাই অনেক জায়গা পেয়েছে। বাগান, খেলার মাঠ, সুইমিং পুল এসবও থাকবে নাকি কমপ্লেক্সে। ওই ঘরটা ভাঙা শুরু হয়েছে। আমিও তাই কৌতূহলী হয়ে দূরে দাঁড়িয়ে আছি। দিনের আলো যখন ওই ঘরের গভীর অন্ধকারের ওপর ছড়িয়ে পড়বে, কি অদ্ভুতই না লাগবে। হঠাৎ করে আঁতকে উঠবে ওই ঘরের স্থায়ী বাসিন্দারা। তারপরে হঠাৎই হইচই শুরু হবে চেয়ারে পড়ে থাকা কঙ্কালটাকে নিয়ে। নানান জল্পনা কল্পনা হবে, কি করে এলো, কবে এলো। ঠিক তাই, একটা হইচইয়ের শব্দ শোনা যাচ্ছে ওদিক থেকে। পায়ে পায়ে এগিয়ে যাই। একটা জটলা তৈরি হয়েছে। সবাই আঙুল তুলে কি দেখাচ্ছে। ওই ওই তো চেয়ারটাতে বসে থাকা বাচ্চা ছেলের কঙ্কাল। এখন যারা ওপর দিয়ে মাকড়সার জাল তৈরি হয়েছে। কিন্তু লোকেরা তো শুধু ওদিকে তাকিয়ে নেই, অন্যদিকে কি? খানিক দূরে ভাঙা দরজা আর দেওয়ালের থেকে কিছুটা দূরে পড়ে থাকা ওই কঙ্কালটা কার? ছেঁড়া জামা থেকে বেরিয়ে থাকা হাতটা তো কোনো বাচ্চা ছেলের বলেই মনে হয়। ধুলো মাখা একটা ভাঙা টর্চ পড়ে আছে হাত দুয়েক দূরে। কে ও? ও কি আমি? কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।